শুরু করছি ইউনিট 6 চ্যাপ্টার 2 এর পরবর্তী ভিডিও। আগের ভিডিওতে আমরা চারটি সমস্যার ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করেছি। এরপরে বাকি সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে শুরু করি বৌদ্ধিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের ব্যবস্থাপনা। বৌদ্ধিক এদের মানসিক প্রতিবন্ধকতাও বলা হয় বা মানসিক প্রতিবন্ধীও শিশু বলা হয়। মানসিক প্রতিবন্ধীটা এখন একটু কম ব্যবহার করা হয়, এখন বৌদ্ধিক প্রতিবন্ধী শব্দটা বা বৌদ্ধিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিশু শব্দটা ব্যবহার করা হয়। প্রথমেই চলে আসি প্রথম পয়েন্টে, দ্রুত শনাক্তকরণ বা আর্লি ডিটেকশন। যে কোনো রোগের ক্ষেত্রে, যে কোনো সমস্যার ক্ষেত্রেই দ্রুত শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, কারণ যত দ্রুত শনাক্তকরণ করা যাবে সমস্যা তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করা যাবে এবং রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ার পূর্বেই চিকিৎসা স্টার্ট করে দিলে তাহলে ভালো ফলাফল পাওয়া যায়। তাহলে প্রথম হচ্ছে আগে রোগটিকে শনাক্ত করতে হবে। নেক্সট হচ্ছে ওষুধ প্রয়োগটা প্রথমে বলি। যদি রোগের মাত্রা অতিরিক্ত হয় তখন কিন্তু ওষুধ প্রয়োগের মাধ্যমে সেই প্রকোপ কমানো হয়। মেডিসিন অনেক হরমোনাল ব্যালেন্স, ব্রেনের কোনো সমস্যা, অসামঞ্জস্য ব্যাপার, সেইগুলো ওষুধের মাধ্যমে ঠিক করা সম্ভব হয়। কিছুটা পরিমাণ ঠিক হয়, বাকিটা অন্যান্য ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক করতে হয়। আগেই বলেছি এই ব্যবস্থাপনার বিভিন্ন অ্যাসপেক্ট আছে। প্রথম হচ্ছে আগে রোগ নির্ণয় করে তারপরে ট্রিটমেন্ট ও ওষুধ স্টার্ট করতে হবে। ওষুধ হোক, যদি অপারেশনের মতন কেস থাকে সেটা অপারেট করতে হবে। এখানে যেমন অপারেশনের কোনো ব্যাপার নেই, যে সমস্ত সেরিব্রাল পলসিতে অপারেশন করা যদি প্রয়োজন হয় অপারেশন করতে হয়। তারপরে অস্থিগত সমস্যার ক্ষেত্রে অপারেট করতে হয়। তো যে প্রবলেমে যেটা সমাধান। তারপরে আরেকটা অ্যাসপেক্ট হয়ে গেল তাদের কিভাবে দৈনন্দিন জীবনযাত্রায় অভ্যস্ত করানো হবে। আরেকটা অ্যাসপেক্ট হয়ে গেল শিক্ষার দিক থেকে তাদের কিভাবে সাহায্য করতে হবে। আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে তারা যাতে অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেরটুকু নিজে ইনকাম করতে পারে, তাদের যে কোনো একটা প্রতিভাকে বিকশিত করা, সেটা একটা ব্যবস্থাপনার পার্ট। এবং তাদের কাউন্সিলিং, পরবর্তী হচ্ছে তাদের পুনর্বাসন পরিষেবা অর্থাৎ রিহ্যাবিলিটেশন, অর্থাৎ এটি দৈনন্দিন জীবনযাত্রার মূল স্রোতে তাদের কিভাবে ফিরিয়ে আনা যাবে সেটার একটা ম্যানেজমেন্ট। তো প্রত্যেকটা প্রতিবন্ধকতার ক্ষেত্রেই ম্যানেজমেন্টের এই পার্টগুলো আমরা দেখব। এরপরে হচ্ছে এই বৌদ্ধিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের শিক্ষণের মানে আগে শিক্ষাদান করার আগে তাদের শিক্ষাদানের উপযুক্ত করে তৈরি করতে হয়, তাদের শিক্ষাদানের উপযুক্ত করে গড়ে তুলতে হয়। প্রথম হচ্ছে স্থির হয়ে বসা। তারা কিন্তু তাদের প্রতিবন্ধকতার তীব্রতা অনুসারে তারা কিন্তু কোনো একটা জায়গায় স্থির হয়ে বসতে পারে না বা অসুবিধা হয়। আবার অনেক বাচ্চা স্থির হয়ে বসে কিন্তু মনোযোগ দেয় না। সবটাই এক একজনের এক এক রকম হবে, কারোর ক্ষেত্রে বেশি হবে, কারোর ক্ষেত্রে কম হবে। নেক্সট হচ্ছে শিক্ষকের প্রতি মনোযোগ দেওয়া। স্বাভাবিকভাবেই তাদের মনোযোগের অভাব থাকে, তারা বুঝতে পারে না, তারা সবকিছু ইনস্ট্রাকশনগুলো নিতে পারে না। তো সবার আগে শিক্ষকের ইনস্ট্রাকশন যাতে তারা নিতে পারে সেই জন্য তাদের প্রিপেয়ার করা হয়। নেক্সট হচ্ছে শিক্ষকের নির্দেশ অনুসরণ করা, যাতে তাদের প্রশিক্ষণ করা হয় যে কিভাবে ইনস্ট্রাকশনগুলো অনুসরণ করবে, সেইভাবে তাদের কাউন্সিলিং করা হয়। ভাষা ও যোগাযোগ দক্ষতার বিকাশ। নেক্সট হচ্ছে তাদের ভাষার বিকাশ অনেক বিলম্ব হয়। তো ভাষার বিকাশ যাতে তাদের হয়, তারা যাতে পারিপার্শ্বিক মানুষ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকদের সঙ্গে সঙ্গতিপূর্ণ আচরণ করতে পারে, সঙ্গতিপূর্ণভাবে ভাব বিনিময় করতে পারে, সেই বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। নেক্সট হচ্ছে নিজের কাজগুলি করতে এবং নিজের যত্ন নিতে সক্ষম হওয়া। প্রত্যেকের ক্ষেত্রেই এটা কমন পয়েন্ট যে নিজের কাজ যাতে তারা নিজে করতে পারে, অন্যের উপর ডিপেন্ড না করতে হয়।
পরবর্তী পয়েন্ট হচ্ছে সহপাঠীদের সঙ্গে দলভুক্ত হয়ে মেলামেশার দক্ষতা বৃদ্ধি করা। অর্থাৎ তাদের সহপাঠীদের সঙ্গে মেলামেশা করতে একটু সমস্যা হয়, তারা কিন্তু চায়, তারা আনন্দও করতে চায়, প্রত্যেকটা বাচ্চার ইমোশন আছে, সেই ইমোশনগুলো তারা প্রকাশ করতে চায়, কিন্তু তারা পারে না। তাহলে সহপাঠীদের সঙ্গে কিভাবে মিশতে হবে, সহপাঠীদের সঙ্গে মেশার জন্য তাদের উৎসাহিত করতে হবে। তারপরে হচ্ছে আচরণমূলক চিকিৎসা। তাদের আচরণ তো এই সমস্ত বাচ্চাদের আচরণ তো নর্মাল বাচ্চাদের আচরণের মতন হয় না, সেই কারণে আচরণগুলো যাতে নর্মালাইজ হয় সেই সম্পর্কে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরে হচ্ছে বৃত্তিমূলক প্রশিক্ষণ। বৃত্তিমূলক প্রশিক্ষণ আমরা আগে বলেছি যে তারা কিন্তু এই ধরনের বাচ্চারা পড়াশোনার জগতে তো বেশি এগোতে নাও পারে, তাদের প্রতিভার বিকাশ সেইভাবে পড়াশোনার দিক থেকে হয় না, মানে না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো তাদের কোন বিষয় তাদের প্রতিভা আছে সেই প্রতিভাটাকে খুঁজে বের করে সেই দিকে তারা যাতে অগ্রসর হতে পারে সেটার একটা চেষ্টা করা হয়। যেমন অটিস্টিক বাচ্চা হোক বা মৃদু বৌদ্ধিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে কেউ ভালো আঁকলো, কেউ ভালো গান করলো, আবার কেউ ভালো সেলাই করলো বা অন্য কোনো কাজ করলো। তো সেই প্রতিভার, যার মধ্যে যে প্রতিভাটা আছে সেই প্রতিভাটা খুঁজে এনে সেটাই বিকশিত করে সেই দিকেই যাতে তারা অগ্রসর হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় সেটার একটা ম্যানেজমেন্ট করা হয়, সেটার একটা চেষ্টা করা হয়। আর একটা কথা বলে রাখি, বৌদ্ধিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে কিন্তু যারা মৃদু বা যারা মাঝারি তাদেরই কিন্তু শিক্ষাদান করা সম্ভবপর হয়। যারা গুরুতর এবং যারা গভীরভাবে আক্রান্ত তারা কিন্তু শুধুমাত্র তত্ত্বাবধানযুক্ত। আমরা আগের চ্যাপ্টারের ভিডিওতে দেখেছিলাম যে এদের ভাগ করা হয়, ক্যাটাগরাইজ করা হয়, প্রতিবন্ধকতার বা বুদ্ধাঙ্ক অনুযায়ী, শিক্ষাগত অনুযায়ী তাদের বিভিন্ন ক্যাটাগরিতে ফেলা হয়। তো যারা মৃদু প্রতিবন্ধকতা সম্পন্ন শিশু বা মাঝারি প্রতিবন্ধকতা সম্পন্ন শিশু তাদেরই একমাত্র শিক্ষা দেওয়া যায় বা তাদেরই একমাত্র বিভিন্ন নির্দেশনা দেওয়া যায়, কিন্তু যাদের অতিরিক্ত প্রতিবন্ধকতা থাকে বা অতিরিক্ত যাদের বুদ্ধাঙ্ক কম তাদের কিন্তু তারা শুধুমাত্র তত্ত্বাবধান যোগ্য, তাদের কিন্তু শিক্ষাদান করা সম্ভবপর হয়ে ওঠে না। এরপরে আমরা দেখি পরিবারকে সমর্থন প্রদান। পরিবার তো পিতা মাতা বা অন্য কোনো মানুষ, তাদের নিয়ে একটা আপসেট থাকে, মানসিকভাবে তাদের অভিভাবকরা একটু বিপর্যস্ত থাকে এবং হীনমন্যতায় ভোগেন। তাহলে অভিভাবকদের প্রশিক্ষণ দিতে হবে কিভাবে তাদের সন্তানকে তারা ডিল করবেন, কিভাবে তাদের সমস্যাগুলো বুঝে সেই সমস্যাগুলো সমাধান করবেন, এবং তাদেরও কাউন্সেলিং করা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওষুধ প্রয়োগ। আমরা আগে আলোচনা করে নিয়েছি দক্ষতা এবং ক্ষমতা বৃদ্ধি। যে বিষয়ে তাদের দক্ষতা আছে, যে বিষয়ে এই সমস্ত বাচ্চার দক্ষতা আছে এবং ক্ষমতা ভালো, সেই বিষয়টা, সেই স্কিলটা খুঁজে বের করে সেই ক্ষমতাটার উন্নতি করতে হয় বা বিকাশ করতে হয়। তারপরে হচ্ছে পরিষ্কার এবং সামঞ্জস্যপূর্ণ যোগাযোগ। অর্থাৎ তাদের যে নির্দেশনা বা ইনস্ট্রাকশনটা দেওয়া হয় সেটা যেন ক্লিয়ার কাট হয়, মানে তাদের বুঝতে যেন সুবিধা হয়। এটাকেই বলে সামঞ্জস্যপূর্ণ। পরিষ্কার মানে ক্লিয়ার কাট, ছোট ছোট যে কোনো ইনস্ট্রাকশন ছোট ছোট পার্টে ভাগ করে তাদের বলা হয়, তবে তারা সহজে ধরতে পারে বা সহজে বুঝতে পারে। নেক্সট হচ্ছে দৈনিক নির্ঘণ্ট বজায় রাখা। অর্থাৎ একটা রুটিনে, মেনটেনিং আ রুটিন, একটা রুটিনের মধ্যে তাদের রাখা হয়। এটা আমরা অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রেও দেখেছি যে একটা নির্দিষ্ট রুটিন ফলো করতে তাদের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে হচ্ছে আনুষঙ্গিক অসুখের চিকিৎসা। এই সমস্যাটা যাদের থাকে, বৌদ্ধিক প্রতিবন্ধকতা যাদের থাকে, তাদের অনেক সময় আনুষঙ্গিক কিছু রোগও থাকে। তাহলে আনুষঙ্গিক রোগগুলো যদি ওষুধ প্রয়োগের মাধ্যমে বা অন্যান্য কিছু ব্যবস্থার মাধ্যমে আনুষঙ্গিক রোগগুলো যদি সরানো যায় তখন কিন্তু তাদের ম্যানেজ করাটা বেশি ভালো হয়, মানে সুবিধা হয়। যেমন
কোনো বাচ্চার কোনো শারীরিক প্রবলেম, অন্য কোনো ডায়াবেটিক প্রবলেম বা কোনো মানসিক প্রবলেম, হতাশা, বিষণ্ণতা, এই সমস্যাগুলো কিন্তু এই ধরনের শিশুর ক্ষেত্রে হয়ে থাকে। তারা বেশিরভাগ সময় মন মরা হয়ে থাকে, তারা হীনমন্যতায় ভোগে, হ্যাঁ, তারা বিষণ্ণ ভাব থাকে তাদের মধ্যে। তাহলে এই নেগেটিভ যে গুণগুলো, মানে গুণ নয়, এই নেগেটিভ জায়গাগুলো তাদের কাউন্সিলিং এর মাধ্যমে দূর করা হয়। এরপর আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি দর্শন প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের ব্যবস্থাপনা, অর্থাৎ যাদের দৃষ্টিশক্তি ক্ষীণ অথবা যারা অন্ধ, তাদের কিভাবে ম্যানেজমেন্ট করবে। প্রথমেই হচ্ছে ডাক্তারি চিকিৎসা। রোগ নির্ণয়, রোগ নির্ণয় যদি কোনো রকম ত্রুটি হয় তাহলে কিন্তু চোখে পার্মানেন্ট সমস্যা দেখা দিতে পারে। তাহলে সবার আগে রোগ নির্ণয় করাটা ভীষণ জরুরি। এরপরে হচ্ছে ওষুধ প্রয়োগ। রোগ নির্ণয়ের পরে কি হবে? প্রপার মেডিসিন পড়তে হবে। প্রপার মেডিসিন না পড়লেও চোখের কিন্তু পার্মানেন্ট ক্ষতি হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে অপারেশন বা অন্যান্য চিকিৎসা। প্রয়োজনে অপারেশন করা হয়, যেমন রেটিনার কোনো সমস্যা থাকলে, কর্নিয়ার কোনো সমস্যা থাকলে অপারেশনের মাধ্যমে যদি কিছুটা মাত্রাতেও ঠিক করা যায়, হয়তো অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ জায়গায় আসতে পারলো না বা সম্পূর্ণ ঠিক হতে পারলো না, সেক্ষেত্রে যতটা ঠিক হওয়া সম্ভব অপারেশনের মাধ্যমে সেটার চেষ্টা করা হয়। নেক্সট হচ্ছে সহায়ক সরঞ্জাম। দৃষ্টি সহায়ক সরঞ্জাম, দৃষ্টি সহায়ক বিভিন্ন সরঞ্জাম আছে, চশমা, কন্ট্যাক্ট লেন্স বা অন্য কোনো টেলিস্কোপ বা অন্য কোনো সরঞ্জামের মাধ্যমে তারা যতটা সম্ভব যদি কিছুটা মাত্রাতেও দেখতে পায়, অন্ধ শিশুদের ক্ষেত্রে নয়, ক্ষীণ দৃষ্টি সম্পন্ন শিশুদের ক্ষেত্রে সহায়ক সরঞ্জামের মাধ্যমে তারা কিছুটা উপকৃত হতে পারে। বৈদ্যুতিন যন্ত্র বা অন্যান্য সরঞ্জাম, বিভিন্ন আধুনিক যুগে বিভিন্ন ধরনের সরঞ্জাম আবিষ্কার হয়েছে। তো এই ধরনের ডিভাইসের মাধ্যমে তারা উপকৃত হতে পারে। নেক্সট হচ্ছে তাদের শিক্ষা কিভাবে দেওয়া হবে। জ্ঞানেন্দ্রিয় প্রশিক্ষণ। যারা চোখে দেখতে পায় না তাদের কিন্তু অন্যান্য জ্ঞানেন্দ্রিয়গুলো খুবই সজাগ থাকে। যেমন যারা চোখে দেখতে পায় না তাদের কান খুব সজাগ থাকে, তাদের আঙুল মানে তাদের স্কিন তো সজাগ থাকেই, এবং তারা কিন্তু হাতের আঙুল চোখের পরিবর্তে ব্যবহার করে। নেক্সট হচ্ছে ব্রেল পদ্ধতি। ব্রেল পদ্ধতিটা আমরা কিন্তু দেখেছি, অনেকেই জানি ব্রেল পদ্ধতিটা কি। ব্রেল পদ্ধতি হচ্ছে অনেক পুরনো একটা পদ্ধতি, কিন্তু বর্তমানেও বহুল প্রচলিত। এটা কি না, এখানে একটা প্লেট থাকে, ওই প্লেটের মধ্যে বিভিন্ন লেটার ওই পয়েন্ট আকারে থাকে এবং স্পেশাল কয়েকটা পয়েন্ট উত্থিত থাকে, অর্থাৎ উঁচু থাকে। তো সেই পয়েন্টে হাত দিয়ে দিয়ে দেখতে পাচ্ছ এখানে একটা ছবি দেওয়া আছে। তো এই পয়েন্টে হাত দিয়ে দিয়ে এরা কিন্তু পড়াশুনো করে। খুবই জটিল একটা বিষয়, কিন্তু প্রথম থেকে যদি এই ব্রেল সিস্টেমে পড়াশোনা করতে বাচ্চা অভ্যস্ত হয় তাহলে কিন্তু তারা ওইটাই গ্রিপ করতে পারবে, আদার কোনো উপায় তো নেই তাদের। নেক্সট হচ্ছে রেকর্ডিকৃত বই, রেকর্ডেড বুক থেকেও তারা শিক্ষা লাভ করতে পারে। এরপরে আমরা দুটো অ্যাসপেক্ট দেখলাম, একটা হচ্ছে চিকিৎসা, একটা হচ্ছে শিক্ষা। এরপরে আমরা দেখব কিভাবে তাদের পুনর্বাসন পরিষেবা অর্থাৎ রিহ্যাবিলিটেশন সার্ভিসেস দেওয়া হয়। এটার মানে কি না, দৈনন্দিন লাইফে, রেগুলার লাইফে তারা যাতে সমাজের সকল মানুষের সঙ্গে মিশতে পারে, অথবা তাদের দৈনন্দিন জীবন যাপন করতে সমস্যার সম্মুখীন যাতে তারা কম হয়, সেই বিষয়ে তাদের কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। দৈনন্দিন জীবন যাপনের জন্য কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে, তাদের হাঁটা চলা, বসা, দিক নির্ণয়, এইগুলো সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি পয়েন্টগুলো: দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রশিক্ষণ, দিক নির্ণয় ও চলাফেরার প্রশিক্ষণ, সহায়ক প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ, তাদের যে প্রযুক্তিগুলো দিয়ে তারা
দৈনন্দিন জীবনে অভ্যস্ত হবে বা যে প্রযুক্তিগুলো দিয়ে তারা পড়াশোনা করবে সেই প্রযুক্তির সম্পর্কে তাদের প্রশিক্ষণ দিতে হবে। তারপরে পয়েন্ট হচ্ছে দেখতে পাচ্ছি আমরা সহায়ক দল। সহায়ক দল বলতে কি বোঝায়? এই সাপোর্ট গ্রুপ বা সহায়ক দল কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও থাকতে পারে অথবা অভিভাবকদের ক্ষেত্রেও থাকতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে কিরকম না, কোনো একটা সমস্যা হয়েছে, মানে যে ব্লাইন্ড, সে যদি অন্যান্য ব্লাইন্ড বাচ্চাদের সঙ্গে একটা গ্রুপে থাকে তাহলে কিন্তু সে অনেকটা মেন্টাল সাপোর্ট পায়। ব্লাইন্ড স্কুলে অনেক বাচ্চা পড়ে যাদের একই রকম সমস্যা, তো সেই স্কুলে সেই সহপাঠীদের সঙ্গে তারা যখন মানিয়ে নিচ্ছে তাদের কিন্তু মেন্টাল স্ট্রেস রিলিজ হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বাচ্চার সঙ্গে সঙ্গে অভিভাবকদেরও এই সাপোর্ট গ্রুপটা ভীষণভাবে প্রয়োজন। অভিভাবক মানে একজন সন্তান যে পাশে তার কোনো বন্ধু একই রকম সমস্যাযুক্ত কোনো বাচ্চার অভিভাবকের সঙ্গে তারা যদি গ্রুপ তৈরি করেন বা তারা যদি নিজেদের ওই গ্রুপে বিভিন্ন সমস্যা নিয়ে, সন্তানদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন, একই রকম যাদের সমস্যা, যার অটিস্টিক বাচ্চা সে অটিস্টিক বাচ্চার প্যারেন্টসদের সঙ্গে একটা গ্রুপ তৈরি করলেন, যে ব্লাইন্ড সে সেই রকম বাচ্চাদের অভিভাবকদের সঙ্গে একটা গ্রুপে থাকলেন, তাহলে কি হয়, বাচ্চাদের যে সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে তারা আলোচনা করতে পারেন, সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন উপায় খুঁজে পান এবং তার সঙ্গে সঙ্গে মানসিকভাবে তারা কিন্তু কিছুটা সাপোর্ট পান। এরপরে আমরা প্রতিরোধ দেখব যে দর্শন প্রতিবন্ধকতার কি প্রতিরোধ হতে পারে। এটা আমরা সবাই জানি, নিয়মিত চক্ষু পরীক্ষা করা দরকার। তারপরে হচ্ছে সূর্যরশ্মি থেকে চক্ষুর সুরক্ষার দরকার এবং চোখের সঙ্গে যে যদি কোনো অন্যান্য অসুখ থাকে সেই অসুখটা নিরাময় করা ভীষণভাবে দরকার। নেক্সট আমরা শুরু করছি শ্রবণ প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের ব্যবস্থাপনা। প্রথমে কি প্রাথমিক শনাক্তকরণ বা হস্তক্ষেপ। প্রথমে রোগটাকে আগে শনাক্তকরণ করতে হচ্ছে এবং শনাক্তকরণের পরেই কিভাবে তার ট্রিটমেন্ট হবে সেই ট্রিটমেন্ট শুরু করতে হচ্ছে। প্রথমেই ডাক্তাররা নবজাতকের শ্রবণ শক্তি পরীক্ষা করতে পারেন। বিভিন্ন রকম পরীক্ষা ব্যবস্থা আছে, বিভিন্ন রকম টেকনোলজি আছে যার দ্বারা নবজাতকের শ্রবণ শক্তি পরীক্ষা করা যায়। সেখানে যদি কোনো প্রবলেম হয় তখন নিয়মিত অডিওলজিক্যাল মূল্যায়ন বা নিয়মিত শ্রবণ শক্তির মূল্যায়ন করা হয়। এরপরে চিকিৎসা স্টার্ট করা হয়, বিভিন্ন রকম অপারেশন, বিভিন্ন রকম ওষুধ আছে, এমনকি কোনো গুরুতর সমস্যার ক্ষেত্রে অপারেট করা হয়। এই চিকিৎসার মধ্যে অন্যতম হচ্ছে একটা চিকিৎসা ককলিয়ার ইমপ্ল্যান্টমেন্ট। আমাদের কানের তিনটে অংশ, বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। বহিঃকর্ণে থাকে ককলিয়া। এই ককলিয়ার যদি কোনো সমস্যা হয় নতুন টেকনোলজির সাহায্যে, নতুন প্রযুক্তির সাহায্যে ককলিয়ার ইমপ্ল্যান্টমেন্ট করা হয়। আচ্ছা, নেক্সট শিক্ষাগত সহায়তা এবং কৌশল। শ্রবণ প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের হিয়ারিং এড ব্যবহার করে কিভাবে শোনা যায়, বিভিন্ন ধ্বনির মধ্যে কিভাবে পার্থক্য করা যায় সেটা কিন্তু ট্রেনিং দেওয়া হয় বা প্রশিক্ষণ দেওয়া হয়। শ্রবণ সহায়ক উপকরণের ব্যবহারের নির্দেশনা, বিভিন্ন শ্রবণ উপকরণগুলো কিভাবে ব্যবহার করা হবে প্রপার নির্দেশনা দেওয়া হয় বা ট্রেনিং দেওয়া হয়। নেক্সট হচ্ছে লিপ রিডিং। লিপ রিডিং কথাটার সঙ্গে অনেকে পরিচিত। ঠোঁটের বা ওষ্ঠের মুভমেন্ট বা সঞ্চালন দ্বারা কথা বুঝতে হয়। আগেই বলেছি যারা অন্ধ ব্যক্তি তাদের কিন্তু কান খুব সজাগ থাকে এবং যারা বধির বা যারা একদমই পুরো ক্ষীণ শ্রবণ শক্তি সম্পন্ন শিশু বা ব্যক্তি তাদের কিন্তু চোখ খুব বা অন্যান্য জ্ঞানেন্দ্রিয়গুলো খুব সচেতন বা সজাগ থাকে, তো তারা লিপ রিড করতে পারে, ওষ্ঠের সঞ্চালন দেখে তারা বুঝতে পারে যে কি বলা হচ্ছে। ওই ওষ্ঠের সঞ্চালন দেখে বা লিপ রিডিং এর একটা প্রশিক্ষণও তাদের দেওয়া হয়।
দর্শনীয় উপকরণের মাধ্যমে তাদের শিক্ষা দেওয়া হয় কিভাবে? না বিভিন্ন ছবি দেখিয়ে, বিভিন্ন চার্ট, যতটা সম্ভব দর্শন উপকরণের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। নেক্সট হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজ শব্দটার সঙ্গেও অনেকে পরিচিত আছো। সাইন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে হাতের বিভিন্ন মুদ্রা, হাতের বিভিন্ন মুদ্রার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা বা ভাব বিনিময় করা। সাইন ল্যাঙ্গুয়েজ অত্যন্ত কি বলবো পপুলার একটা পদ্ধতি এই ধরনের শিশু বা এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে স্পিচ থেরাপি। যারা বধির, তারা তো যারা জন্মগতভাবে বধির, তারা কথা বলতে তো পারে না, তো সেই কারণে তাদের যাতে স্পিচটা কিছুটা হলেও নর্মাল হয় বা কিছুটা মাত্রায় তারা কথা বলতে শিখতে পারে, সেই হিসাবে সেই উদ্দেশ্যে থেরাপি দেওয়া হয়, স্পিচ থেরাপি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি সহায়ক প্রযুক্তিগুলো কি কি আছে। শ্রবণ যন্ত্র, ককলিয়ার ইমপ্ল্যান্টমেন্ট। আমরা একটা দেখতে পাচ্ছি শ্রবণ যন্ত্র পড়ে আছে একটা বাচ্চা, আর একটা এইটা হচ্ছে ককলিয়ার ইমপ্ল্যান্টমেন্টের একটা ছবি। নেক্সট হচ্ছে পরিবারকে এই ককলিয়ার ইমপ্ল্যান্টমেন্টের আরেকটা পয়েন্ট বলে দিই। এই প্রযুক্তির দ্বারা সরাসরি ব্রেনের স্নায়ুর মধ্যে কিন্তু শব্দটা প্রবেশ করে এবং স্নায়ুকে, শ্রবণ স্নায়ুকে উদ্দীপিত করে। পরবর্তী পয়েন্টে চলে যাই, পরিবারকে সহায়তা এবং কাউন্সিলিং। অভিভাবক প্রশিক্ষণ। প্রত্যেকটা প্রতিবন্ধকতার ক্ষেত্রেই আমরা এই পয়েন্টটা দেখতে পাচ্ছি যে পিতামাতা কিভাবে সন্তানের সঙ্গে ডিল করবেন, পিতামাতা কিভাবে সন্তানের সঙ্গে ভাব বিনিময় করবেন, এদের ক্ষেত্রে পিতামাতা সন্তানের কথা কিভাবে বুঝবেন, সেই হিসাবে সেই উদ্দেশ্যে তাদের ট্রেনিং দেওয়া হয় এবং মানসিক সহায়তাও করা হয় কাউন্সিলিং এর মাধ্যমে। পরবর্তী পয়েন্টে দেখতে পাচ্ছি সহায়তা গোষ্ঠী বা সাপোর্ট গ্রুপ। সহায়তা গোষ্ঠী সম্পর্কে আমরা আগের স্লাইডে দেখেছি যে যারা প্রতিবন্ধী শিশু, তাদের নিজেদের সমসাময়িক মানে তাদের একই রকম প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের সঙ্গে তারা যদি মেশে, তারা যদি কথা বলে, তাহলে তারা অনেকটা মানসিকভাবে স্ট্রেস মুক্ত হয় এবং তারা নিজেদের মধ্যে একটা জগৎ তৈরি করে। যেরকম শিশুদের সাপোর্ট গ্রুপ, সেরকম অভিভাবকদের সমস্যা মানে একই রকম সমস্যাযুক্ত বাচ্চার প্যারেন্টসদের সঙ্গে একটা যদি গ্রুপ তৈরি হয়, তাহলে অভিভাবকরাও বাচ্চার বিভিন্ন সমস্যার সমাধান সম্পর্কে সচেতন হবেন এবং বাচ্চার বিভিন্ন সমস্যাগুলো তারা নিজেদের মধ্যে আলোচনা করে নিজেদের স্ট্রেস রিলিজ করতে পারেন বা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। পরবর্তী পয়েন্ট হচ্ছে কাউন্সিলিং। এদেরও যে কোনো প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের ক্ষেত্রেই কাউন্সিলিং ভীষণ দরকার, কারণ তারা মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত থাকে। পরবর্তীতে আমরা চলে যাই বিদ্যালয় শিক্ষা। বিদ্যালয় শিক্ষার মধ্যে প্রথম পয়েন্ট ব্যক্তিগত শিক্ষা কার্যক্রম। যার প্রতিবন্ধকতার যেরকম প্রতিবন্ধকতা মাত্রা অনুসারে শিক্ষণ সামগ্রীকে বা শিক্ষার বিষয়বস্তুকে ডিজাইন করা হয়। নেক্সট হচ্ছে শ্রেণীকক্ষে প্রয়োজনীয় পরিবর্তন। এটা ভীষণ দরকার। যারা শ্রবণ প্রতিবন্ধকতা সম্পন্ন শিশু, তারা যে শ্রেণীকক্ষে তাদের শিক্ষাদান করা হবে, সেই শ্রেণীকক্ষের অনুকূল একটা পরিবেশ তাদের দিতে হবে। যেমন কোলাহল মুক্ত একটা পরিবেশ দিতে হবে, তবে তারা যারা ক্ষীণ শ্রবণ শক্তি সম্পন্ন শিশু, তারা যাতে উপযুক্ত পরিবেশ পায়, মানে কোলাহল মুক্ত যদি তাদের শ্রেণীকক্ষ হয়, তাহলে তারা নির্দেশনাগুলো প্রপারলি ফলো করতে পারবে। নেক্সট হচ্ছে বিশেষায়িত নির্দেশনা, স্পেশাল ইনস্ট্রাকশন। যদি কোনো শিশুর কোনো স্পেশাল প্রবলেম থাকে, তাহলে তাকে বিশেষভাবে বিশেষ সমস্যার সমাধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এরপরে চলে আসছি শিখন প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের ব্যবস্থাপনা। প্রথমেই
প্রাথমিক অবস্থায় শনাক্তকরণ, আমরা শিখন প্রতিবন্ধকতা পড়েছিলাম, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, এগুলো আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম। তো প্রথমে হচ্ছে কোনো একটা বাচ্চার কি সমস্যা হচ্ছে, তার ডিসলেক্সিয়া আছে না তার ডিসক্যালকুলিয়া আছে, সেইটা আইডেন্টিফাই করা কিন্তু খুব জরুরি, এবং এই আইডেন্টিফিকেশনটা অতটা সহজও হয় না। এরপরে তাদের যে দিকে তাদের সমস্যা আছে, তাদের যে সমস্যাটা হচ্ছে, কারোর পড়তে সমস্যা, কারোর লিখতে সমস্যা, কারোর ক্যালকুলেশনে সমস্যা, যে সমস্যাটা তাদের হচ্ছে সেটা প্রপার আইডেন্টিফাই করার পরই কিন্তু চিকিৎসা বা সহায়তা করা সম্ভব হয়। নেক্সট হচ্ছে ব্যক্তিগতকৃত শিক্ষা কর্মসূচি। শিখন প্রতিবন্ধকতার ক্ষেত্রে এটা একটা বিরাট ভাইটাল পয়েন্ট, যে তাদের যে সমস্যাটা হচ্ছে, তাদের যদি পড়তে সমস্যা হয় তাহলে পঠন বিষয়বস্তুকে ছোট ছোট অংশে ভাগ করা হয়। তাদের যদি ক্যালকুলেশনে সমস্যা হয়, তাদের ও বলতে পারছে না 3+2=5, এটাও বুঝতে পারছে না, তাদের কিভাবে বোঝাতে হবে, দুটো পেন আর তিনটা পেন আমি রাখলাম, তাহলে সবকটা পেন কাউন্ট করো, 5টা হবে। তো আমি একটা উদাহরণ দিলাম, তাহলে যার যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী ডিল করতে হবে। শিক্ষণ কৌশল, শিক্ষণ কৌশল মানেই হচ্ছে ওই কিভাবে আমরা কোনো একটা বিষয়কে সোজাভাবে, সহজভাবে, সরলভাবে, তাদের বোধগম্য ওয়েতে তাদের বোঝাবো, তারা যাতে বুঝতে পারে, সহজে গ্রিপ করতে পারে। শিখন পরিবেশটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তাদের যে পরিবেশে তারা শিক্ষা লাভ করবে সেই পরিবেশ যাতে তাদের অনুকূল হয় এবং শিক্ষাদানের উপযুক্ত হয়ে ওঠে, সেই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। নেক্সট হচ্ছে সহায়ক প্রযুক্তি। বিভিন্ন প্রকার প্রযুক্তি আছে শিক্ষাদানের জন্য, যেমন স্মার্ট বোর্ড, প্রজেক্টর বা অন্য কোনো গ্রাফ, চার্ট, অন্য কোনো প্রযুক্তি, যাতে তাদের শিক্ষাটা একটা মজা হয়ে ওঠে। মানে তারা যাতে এই লোডটা না নেয় যে আমাকে শিখতে হচ্ছে, যেহেতু তার শিখতে সমস্যা, তাহলে তাদের যদি সেই মানসিক চাপটা আসে যে আমাকে এটা শিখতে হচ্ছে, সে অতটা কোপ আপ করতে পারবে না বা সে শিখতে পারবে না। যদি সে মনে করে যে এটা আমার খেলা, এটা বেশ উৎসাহ পাচ্ছে, যদি কোনো একটা বাচ্চা যদি উৎসাহ পায়, যতক্ষণ না সে উৎসাহটা পাবে ততক্ষণ সে কোনো বিষয়টাতেই শিখে উঠতে পারবে না। এই কারণে শিখন কৌশল বা এডুকেশনাল স্ট্র্যাটেজিস এবং শিখন পরিবেশ সহায়ক প্রযুক্তি ভীষণ মাত্রায় ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে বহু সংবেদী শিক্ষাদান বা মাল্টি সেন্সারি টিচিং। বিভিন্ন সেন্স অর্গানকে উদ্দীপিত করে টিচিং প্রসেসটাই হচ্ছে মাল্টি সেন্সারি টিচিং। বিভিন্ন সেন্স অর্গান মানে চোখে দেখে, কানে শুনে, সে বিভিন্নভাবে বিভিন্ন জ্ঞানেন্দ্রিয়কে কাজে লাগিয়ে যদি শিক্ষা গ্রহণ করতে পারে, তবে তার পরবর্তী ভবিষ্যতে সেই জিনিসটা মনে থাকবে। নেক্সট হচ্ছে সহযোগিতামূলক শিক্ষণ। সহযোগিতামূলক শিক্ষণ কাকে বলছে না, বন্ধুদের সঙ্গে, কোন একটা পিয়ার গ্রুপের সঙ্গে তারা যদি সহযোগিতার মাধ্যমে শেখে, কোনো প্রজেক্ট ওয়ার্ক করার মধ্যে দিয়ে তারা একে অপরকে সাহায্য করে, একে অপরের সহযোগিতায় তারা আনন্দ করে শিখতে পারে, তাহলে তবে তাদের মনে থাকবে সেই বিষয়টা। অভিভাবক, পরিজন, শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্যদের ভূমিকা। অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকার ভূমিকা এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ। তারা স্কুলে কিছুক্ষণ থাকে, বাড়িতে বেশিরভাগ সময়টাই থাকে। তাহলে অভিভাবকেরা যদি তাদের সমস্যাটা আইডেন্টিফাই করে বা তাদের সমস্যাটা বুঝে সেই মতন তাদের ডিল করেন, সেই মতন তাদের হেল্প করেন, সহায়তা করেন, তবে কিন্তু তারা উপকৃত হতে পারবে। সেই উদ্দেশ্যে অভিভাবকদের প্রশিক্ষণ দেওয়া হয়। জীবনে সাফল্যের ওপর মনোযোগ দেওয়া। তারা সবসময় হয়তো পড়াশুনোটাকেই মেন, পড়াশুনোর দিক থেকে হয়তো উন্নতি করতে পারবে না, তাদের প্রতিভাকে খুঁজে তারা যে দিকে তারা গেলে
উন্নতি করতে পারবে সেই প্রতিভাটাকে খুঁজে বের করাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং তারা যদি সহায়ক মানে পুষ্টি, সঠিক বিশ্রাম, সেই জিনিসগুলো তাদের যদি থাকে, তাদের অন্যান্য ফেসিলিটিগুলো তারা যদি পায়, তবেই কিন্তু তারা পূর্ণ সম্ভাবনায় বিকাশ লাভ করবে। নেক্সট হচ্ছে প্রাক্ষবিক বিশৃঙ্খলা অথবা মানসিক অস্থিরতাযুক্ত শিশুদের পরিচালনা। প্রাক্ষবিক বিশৃঙ্খলা অথবা মানসিক অস্থিরতাযুক্ত, ইমোশনাল ডিস্টারবেন্স। কোনো কোনো বাচ্চার ইমোশনাল ডিস্টারবেন্স থাকে কোনো কারণে, পারিবারিক কোনো কারণে তারা ইমোশনালি তারা কিন্তু নর্মাল বাচ্চাদের মতন হতে পারে না। তো এই ধরনের বাচ্চাদের অন্যভাবে ডিল করতে হয়। প্রথম হচ্ছে মনোচিকিৎসা বা সাইকোথেরাপি। তাদের সাইকোলজিস্টের কাছে বা কাউন্সিলিং এর মাধ্যমে তাদের ঠিক করার সঙ্গে সঙ্গে বাড়ির লোকেদেরও কাউন্সিলিং প্রয়োজন। কারণ দেখা গেছে প্রাক্ষবিক বিশৃঙ্খলাযুক্ত শিশুদের প্রধান সমস্যার কারণ হচ্ছে তাদের পরিবার বা ফ্যামিলি, তাদের পিতামাতা। কখনো পিতামাতার সঙ্গে দ্বন্দ্ব বা পরিবারে অবাঞ্ছিত মনে হওয়া, অথবা বিদ্যালয় পরিবেশে তারা যদি মানিয়ে নিতে না পারে, এইগুলো কারণেই কিন্তু এই সমস্যাটা হয়। এটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কি কি কারণ। এই কারণগুলো যদি দূর করা সম্ভব হয় তবেই তাদের কিন্তু বিকাশ লাভ হবে বা তাদের সমস্যার সমাধান হবে। প্রথম হচ্ছে সাইকোথেরাপি। সাইকোথেরাপির মাধ্যমে এবং কাউন্সিলিং এর মাধ্যমে তাদের সমস্যার কারণগুলো জানা সম্ভব। সেই সমস্যার কারণগুলো যখন জানা হয়ে গেল তখনই তার সমাধানটা সহজে বেরিয়ে আসে। জ্ঞানী ও আচরণগত থেরাপি। তারা কোন আচরণ কেন করছে, নিজেদের আচরণগুলো তারা যাতে চিনতে পারে, বুঝতে পারে, নিজেদের রাগগুলো বুঝতে পারে। যখনই বুঝবে যে আমি এই আচরণটা কেন করছি, তখনই বুঝতে পারবে যে আমার এই আচরণটা হয়তো করা উচিত নয়। তাহলে নিজের আচরণকে যখন চিনতে পারবে, নিজের জ্ঞান যখন বৃদ্ধি পাবে, তখনই কিন্তু ওর আচরণটা নর্মালাইজ হতে শুরু করবে। নেক্সট হচ্ছে ঔষধ। অতিরিক্ত যদি মানসিক অস্থিরতা থাকে, অতিরিক্ত মানসিক যদি বিশৃঙ্খলা থাকে, বিষণ্ণতা, হতাশা, তার মাত্রা যদি অতিরিক্ত থাকে, তখন তাকে মেডিসিনের মাধ্যমে ঠিক করা সম্ভব। কিছুটা পরিমাণে মেডিসিন এবং কিছুটা পরিমাণে কাউন্সিলিং, এই দুটোর ব্যালেন্স ওয়েতে যদি এই দুটো করা হয়, তখন তার সমস্যার সমাধান হবে। পরবর্তী পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি পিতামাতা এবং পারিবারিক সহায়তা। অভিভাবক প্রশিক্ষণ, পারিবারিক কাউন্সিলিং ও প্রশিক্ষণ সহায়ক গোষ্ঠী। অভিভাবক প্রশিক্ষণ মানে আমরা আগেও বলেছি যে পিতামাতাকে প্রশিক্ষণ দেওয়া হয় যে এই বাচ্চাটিকে কেমন ভাবে ডিল করবে। অভিভাবকদেরও কাউন্সিলিং দরকার হয়। সহায়ক গোষ্ঠী মানে হচ্ছে বাচ্চাদের একই রকম সমস্যাযুক্ত বাচ্চাদের পিতামাতা যদি নিজেদের মধ্যে একটি গ্রুপে থাকেন, তাহলে তারা নিজেদের সমস্যা এবং সমাধানগুলো সহজে করতে পারেন। তাই জন্য পিতামাতার একটা সাপোর্ট গ্রুপ ভীষণভাবে দরকার। পরিবেশগত এবং আচরণগত সমন্বয়, তার মানে কি একটি সহায়ক পরিবেশ তৈরি করা, যে পরিবেশে তারা নিজেদের ফ্লারিশ করতে পারবে, বিকাশ করতে পারবে, সেই রকম একটা পরিবেশ তাকে দেওয়া। গৃহ পরিবেশ মেনলি দায়ী এই সমস্যার জন্য, বিদ্যালয় পরিবেশও অনেকাংশে দায়ী। বিদ্যালয় পরিবেশ যদি সুস্থ থাকে, বিদ্যালয় যদি তারা অ্যাক্টিভ থাকে এবং গৃহ পরিবেশও তাদের যদি অনুকূল হয়, গৃহের মধ্যে কোনো রকম কনফ্লিক্ট, কোনো রকম দ্বন্দ্ব যদি এড়ানো যায়, তবে কিন্তু তারা এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারে। এবং তার সঙ্গে এই বাচ্চাটার সঙ্গে যদি সেইভাবে কথা বলা হয়, কাছের মানুষ, অভিভাবক, পিতামাতা, শিক্ষক, শিক্ষিকা যদি বাচ্চাটার সঙ্গে সেই রকম ভাবে ডিল করেন, সেই রকম ভাবে ব্যবহার করেন, একটা সহানুভূতির পূর্ণ ব্যবহার করেন, তবে কিন্তু বাচ্চাটি এই সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পেতে পারে। মৌলিক চাহিদা পূরণ। মৌলিক চাহিদা বলতে আমরা কি বুঝি?
খাদ্য, স্বাস্থ্য, নিদ্রা, এই বেসিক নিডসগুলো তারা যদি পেয়ে থাকে তাহলে কিন্তু তাদের মানসিকতা অনেকটা উন্নত হয়। মানে কোনো বাচ্চা যদি অপুষ্টিতে ভোগে বা তার কোনো বিশ্রামে অসুবিধা বা বিশ্রামটা তার কম হচ্ছে, তাহলে কিন্তু তার মানসিক বিশৃঙ্খলতাটা বেড়ে যায়। কারণ বিশ্রাম একটা বিরাট বড় ফ্যাক্টর মানসিক অবস্থা নিয়ন্ত্রণে। ইতিবাচক শক্তি বৃদ্ধি। ইতিবাচক শক্তি বৃদ্ধি মানে কি, যে তার যে শক্তিটা, তার যে পজিটিভ অ্যাটিটিউডটা আছে, পজিটিভিটি তার মধ্যে যেটুকু আছে সেইটাকে উৎসাহিত করা। সেইটাকে উৎসাহিত করলে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পিতামাতা যদি তাদের সঙ্গে আনন্দ সহকারে থাকেন, কিছুটা কোয়ালিটি টাইম অতিবাহিত করেন, তারা যদি দিনের একটা সময় খেলাধুলা করে, তাহলে তাদের স্ট্রেস রিলিজ হয়। যে জিনিসটা তারা পারবে সেই জিনিসটাকে অত্যন্ত উৎসাহ দিতে হবে, তবে তারা কিন্তু আত্মবিশ্বাস অর্জন করবে। সামাজিক দক্ষতা প্রশিক্ষণ। যে বিষয়টাতে তারা দক্ষ সেই বিষয়টাতে যদি প্রশিক্ষণ দেওয়া হয় এবং সমাজের অন্যান্য মানুষের সঙ্গে কিভাবে মিশতে হবে সেইটা যদি প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে কিন্তু তারা উন্নতি করবে বা বিকাশ লাভ হবে। রাগ প্রশমিত করা। এই ধরনের বাচ্চারা অত্যন্ত রেগে যায়, তাদের রাগটাকে নিয়ন্ত্রিত করতে হবে। যখন বাচ্চাটা রেগে যাচ্ছে তখন তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। ওই রাগটা নিয়ে পড়ে থাকলে হবে না। যখনই তার মনোযোগ অন্যদিকে ঘুরে যাবে তখনই তার রাগটা কিছু মাত্রা হলেও কমবে। রাগ যখন প্রশমিত হয়ে যাবে তখন সে সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবে। ধারাবাহিকতা, একটা রুটিনের মধ্যে তাদের রাখতে হয়, একটা রুটিন ফলো করতে হয়। সেই রুটিনটা ফলো করার মাধ্যমে তাদের কিন্তু সমস্যার সমাধান কিছু অংশে কমে। তাহলে আমরা আজ অনেক যে আগের চ্যাপ্টারে আমরা যে সমস্ত সমস্যা নিয়ে কথা বলেছি তার সমাধান এবং তার ব্যবস্থাপনা নিয়ে আজকে এই চ্যাপ্টারে আলোচনা করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। থ্যাংক ইউ।